নিস্তব্ধ শীতের রাত, চারদিক ঘুটঘুটে অন্ধকার। এমন এক নির্জন রাতে এক নিঃসঙ্গ বিধবার দরজায় হঠাৎ কড়া নেড়ে উঠল এক অপরিচিত যুবক। কে এই ছেলেটি? কোথা থেকেই বা এলো এত রাতে? আশ্রয়টুকু দেওয়ার পর মাঝরাতে যখন ওই মহিলা ছেলেটির আসল পরিচয় জানতে পারলেন, তখন ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। এক রাতের ছোট্ট একটা সিদ্ধান্ত কিভাবে দুটো ছিন্ন ভিন্ন জীবনকে এক সুতোয় বেঁধে দিল, তা জানলে আপনারও চোখে জল চলে আসবে। বন্ধুরা, এই হৃদয়স্পর্শী গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেল লামিয়া সাবস্ক্রাইব করে নিন। কে বলতে পারে, আজকের এই কাহিনী হয়তো আপনার চিন্তাধারাকে চিরকালের জন্য বদলে দেবে। ঘড়ির কাঁটায় তখন রাত 10:30টার কাছাকাছি। বাইরের কনকনে ঠান্ডায় মুখ থেকে ধোঁয়ার মতো নিঃশ্বাস বেরোচ্ছিল। মেঘহীন আকাশে চাঁদ তারার কোনো দেখা নেই, শুধু এক জমাট বাঁধা অন্ধকার গোটা প্রকৃতিকে গিলে খেয়েছিল। পশ্চিমবঙ্গের এক মফস্বল শিমুলপুরের একটা জরাজীর্ণ গলির একদম শেষে টিমটিম করে একটা আলো জ্বলছিল। বাইরের দিক থেকে বাড়িটা একেবারেই সাদামাটা। মাটির তৈরি দেওয়াল, সেকেলে কাঠের দরজা আর ছাদের দিকের একটা ভাঙা জানলা, যেখান থেকে হু হু করে শীতের বাতাস ঘরে ঢুকছিল। তবে ওই বাড়ির অন্দরে বসবাসকারী মহিলার জীবনটা যেন তার থেকে অনেক বেশি ভাঙাচোরা। তার নাম কল্যাণী দেবী। বয়স ৩৮-এর কোঠায়। মাথার চুলে অল্প রূপলি রেখা উঁকি দিচ্ছে। মুখে বয়সের ছাপ না পড়লেও তার চোখে এমন এক অদ্ভুত ক্লান্তি লেগেছিল, যা বয়সের কারণে নয়, বরং গভীর এক শোক থেকে জন্মেছে। আজ থেকে ৩ বছর আগে এক পথ দুর্ঘটনায় তার স্বামী বিকাশবাবু প্রাণ হারান। আর সেই দিনটা থেকেই কল্যাণী দেবীর গোটা জগৎটা যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। কোনো পরিজন তার বিপদে এগিয়ে আসেনি, মেলেনি কোনো মাথার ছাদ। শ্বশুরবাড়ির সদস্যরা আগেভাগেই সমস্ত সম্পর্ক চুকিয়ে ফেলেছিল। অন্যদিকে বাপের বাড়ির লোকজনেরও এমন বুকের পাটা ছিল না যে এক বিধবা মেয়েকে নিজেদের কাছে টেনে নেয়। কল্যাণী দেবী একেবারেই নিঃসঙ্গ জীবন কাটাচ্ছিলেন। তার কেউ ছিল না। রোজ দিনের বেলায় আশেপাশের বাড়িগুলোয় গিয়ে ৪-৫ ঘন্টা দর্জির কাজ করতেন তিনি। তার বিনিময়ে যে সামান্য অর্থ উপার্জন হতো, তাতেই কোনো রকমে তার দিন গুজরান হতো। সন্ধে নামলে নিজের শূন্য ঘরে ফিরে আসতেন, একার জন্য সামান্য কিছু রাঁধতেন, আর ওই ভাঙা জানলা গলিয়ে আসা কনকনে বাতাসের মধ্যে শুয়ে শুয়ে ঘুমের আশায় প্রহর গুনতেন। ওই বিশেষ রাতটাতেও ঠিক একই রুটিন চলছিল। কল্যাণী দেবী নিজের জন্য চা তৈরি করছিলেন। উনুনের ওপর চাপানো কেটলিতে জল টকবক করে ফুটছে। তাতে একটুখানি আদা আর এলাচ ফেলে দিয়ে তিনি সেই পুরনো আরাম কেদারাটায় এসে বসলেন, যেখানে একসময় বিকাশবাবু নিত্য বসতেন। আচমকা ধরাম করে একটা প্রবল শব্দে দরজাটা কেঁপে উঠল। কল্যাণী দেবী রীতিমতো চমকে গেলেন। এত গভীর রাতে আবার কি এলো? প্রথমে একটু ইতস্তত করে তিনি দরজার দিকে এগিয়ে গেলেন এবং বেশ চাপা গলায় প্রশ্ন করলেন, কে ওখানে? বন্ধ দরজার ওপাশ থেকে এক অবসন্ন এবং কাঁপা কাঁপা গলা শোনা গেল, মা, একটু কৃপা করুন। কেবলমাত্র আজকের রাতটুকুর জন্য একটু আশ্রয় চাইছি। সকাল হলেই আমি বেরিয়ে যাব। কল্যাণী দেবী থমকে দাঁড়ালেন। তার মনের ভেতরে এক তীব্র দোটানা তৈরি হল। একদিকে একটা আতঙ্ক, নিঝুম রাতে অচেনা একজন পুরুষ মানুষ, আর বাড়িতে তিনি একা নারী। কিন্তু অন্যদিকে ওই কণ্ঠস্বরের মধ্যে যে চরম ক্লান্তি আর বিপন্নতা লুকিয়েছিল, সেটা কিছুতেই মিথ্যে বলে মনে হল না। এক পলক চিন্তা করে তিনি আস্তে আস্তে দরজাটা খুলে দিলেন। সামনে দাঁড়ানো মানুষটিকে দেখে কল্যাণী দেবীর ভেতরটা মুহূর্তের জন্য শিউরে উঠল। একজন যুবক দাঁড়িয়ে আছে, যার বয়স খুব জোর ২৪ কি ২৫ হবে। লোকটা সারা শরীর ভেজা, অথচ বাইরে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। আসলে ওটা ছিল ঘাম, চরম পরিশ্রমে ভেজা ঘাম। ছেলেটির পরনের পোশাক বেশ ভদ্রস্থ, খুব দামি কোনো কোম্পানির না হলেও যথেষ্ট ছিমছাম আর পরিষ্কার। তার হাতের মুঠোয় একটা ছোট্ট ব্যাগ এমনভাবে আঁকড়ে ধরা ছিল, যেন ওই ছোট্ট ব্যাগের মধ্যেই তার সমস্ত অস্তিত্ব লুকিয়ে রয়েছে। তবে সবথেকে বেশি দৃষ্টি আকর্ষণ করছিল ছেলেটির দুটো চোখ। ওই চোখের দৃষ্টিতে একটা আতঙ্ক আর অবসাদ মাখামাখি ছিল। সাথে ছিল এক অদ্ভুত হার মেনে নেওয়ার ছাপ, যেন সে বহু দূর থেকে ছুটে পালিয়ে এসেছে এবং এখন তার গায়ে আর এক পাও পালানোর জোর অবশিষ্ট নেই। তুমি কোথা থেকে আসছ? কল্যাণী দেবী জানতে চাইলেন। যুবারটি খুব শান্ত গলায় জবাব দিল, কলকাতা থেকে। কলকাতা থেকে? কল্যাণী দেবী চরম বিস্ময় প্রকাশ করলেন। এত গভীর রাতে একেবারে একা? ছেলেটি শুধু মাথা নেড়ে সম্মতি জানালো, মুখে আর কোনো কথা উচ্চারণ করল না। কল্যাণী দেবী বেশ কিছুক্ষণ তার দিকে একদৃষ্টে চেয়ে রইলেন। মগজে অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তবে সেই মুহূর্তে শুধুমাত্র একটা দৃশ্যই তার চোখের সামনে স্পষ্ট হচ্ছিল। একজন মানুষ যে মারাত্মকভাবে বিধ্বস্ত, একেবারে একা, এবং একটু আশ্রয়ের ভিখারি। তিনি পাল্লাটা আরও একটু চওড়া করে মেলে ধরে বললেন, ভেতরে চলে এসো। ছেলেটির নাম অনিক। ঘরের ভেতরে পা রেখেই সে ওই ছোট্ট চেয়ারটিতে ধপ করে বসে পড়ল, যেটা কল্যাণী দেবী তাকে নির্দেশ করেছিলেন। তার হাত দুটো থর থর করে কাঁপছিল। তবে সেটা শীতের কারণে নয়,
সম্পূর্ণ ভিন্ন কোনো কারণে। কল্যাণী দেবী আর কোনো বাড়তি প্রশ্ন না করে এক পেয়ালা গরম চা তার সামনে এগিয়ে দিলেন। অনিক চায়ের কাপটা হাতে তুলে যেই প্রথম চুমুকটি দিল, অমনি তার দু চোখ সামান্য ভিজে উঠল। টানা কতদিন ধরে তুমি এইভাবে হেঁটে চলেছ? কল্যাণী দেবী অত্যন্ত মোলায়েম স্বরে প্রশ্ন করলেন। অনিক তার দিকে চোখ তুলে তাকিয়ে একটু ইতস্তত করল যে উত্তরটা দেবে কিনা। তারপর খুব চাপা গলায় বলল, আজ নিয়ে ৪ দিন। সারাদিনে কিছু মুখে দিয়েছ আজ? অনিক নিজের মাথাটা নিচু করে নিল। তার এই নিশ্চুপ থাকায় সব উত্তর বুঝিয়ে দিল। কল্যাণী দেবী জায়গা থেকে উঠে দাঁড়ালেন। টু শব্দটি না করে উনুনের পাশে রাখা খাবারগুলো আবার গরম করে নিলেন। সেখানে সামান্য ডাল আর দুটো রুটি রাখা ছিল, যা তিনি নিজের রাতের জন্য তৈরি করেছিলেন। তিনি সমস্ত খাবার অনিকের সামনে সাজিয়ে দিয়ে বললেন, খেয়ে নাও। অনিক একবার ওনার দিকে তাকিয়ে খাবারটা খেতে আরম্ভ করল। ঠিক ৩ নম্বর গ্রাসটা মুখে তোলার সময় তার চোখ বেয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। সে তাড়াতাড়ি নিজের মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। কল্যাণী দেবী দৃশ্যটা খেয়াল করলেও মুখে কিছু উচ্চারণ করলেন না। অনিকের খাওয়া দাওয়া মিটে যাওয়ার পর কল্যাণী দেবী বললেন, ওই পেছনের দিকের ঘরটায় একটা কাঠের তক্তপোষ পাতা আছে, ওখানে গিয়ে শুয়ে পড়ো। ভোর হলে নিজের গন্তব্যে চলে যেও। অনেক নিজের দুটো হাত জোর করে বলল, মা, আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। ঈশ্বর আপনার ভালো করুন। কল্যাণী দেবী সামান্য হেসে উত্তর দিলেন, ঈশ্বরের সাথে আমার অনেকদিন আগেই বাকালাপ বন্ধ হয়ে গেছে। যাও, এবার গিয়ে ঘুমিয়ে পড়ো। রাতের অন্ধকার আরও গাঢ় হল, কিন্তু কল্যাণী দেবীর দুচোখে এক ফোঁটাও ঘুম ছিল না। তিনি বিছানায় শুয়ে ছাদের ওই ধুলো পড়া বন্ধ পাখাটার দিকে একদৃষ্টে চেয়ে শুধু ভাবছিলেন, আসলে কে এই যুবক? কলকাতা থেকে সে কেনই বা ছুটে এসেছে? আর এত গভীর রাতে এই সামান্য একটা মফস্বলেই বা কেন তার আগমন? সময় তখন আনুমানিক রাত ১টা। কল্যাণী দেবী পেছনের ওই ঘরটা থেকে কিছু শব্দ ভেসে আসতে শুনলেন। অনেক কথা বলছিল, গলাটা নিচু হলেও তাতে চরম একটা ছটপটানি মেশানো ছিল, ঠিক যেন ঘুমের ঘোরে প্রলাপ বকছে। কল্যাণী দেবী বিছানা ছেড়ে নিঃশব্দে গিয়ে ওই দরজার সামনে দাঁড়ালেন। মা, ও মা, আমায় তুমি মাপ করে দাও। মা, আমি আসছি তোমার কাছে, একটু অপেক্ষা করো মা। কল্যাণী দেবী যেন পাথর হয়ে গেলেন। তিনি আস্তে আস্তে ভেজানো পাল্লাটা ঠেলে দিলেন। অনেক অঘোরে ঘুমাচ্ছে ঠিকই, তবে তার দু গাল বেয়ে কান্নার দাগ শুকিয়ে আছে। ছেলেটা ঘুমের অতলেও ডুকরে কাঁদছিল। মা, সে পুনরায় ডুকরে উঠল। কল্যাণী দেবী নিঃশব্দে নিজের শোয়ার ঘরে ফেরত এলেন। তার বুকের ভেতরটা অসম্ভব ভারী হয়ে গেছিল। অজ্ঞাত এক কারণে তার নিজের চোখ দুটো জলে ভরে উঠল। ওই গোটা রাতটাতে আর তার চোখের পাতা এক হল না। পরদিন ভোরে যখন ভোরের মিষ্টি রোদ ওই ভাঙা জানলাটা দিয়ে ঘরের ভেতর উঁকি দিল, কল্যাণী দেবী তার অনেক আগেই বিছানা ছেড়ে চায়ের বন্দোবস্ত করে ফেলেছিলেন। অনেক ঘর থেকে বেরোল। সে দেখল যে কল্যাণী দেবী তার জন্যেও এক কাপ চা হাতে নিয়ে বসে রয়েছেন। সে কিছুটা অবাক হয়ে বলল, মা, আপনি খামোখায় এত পরিশ্রম করতে গেলেন কেন? চুপ করে বসো তো, কল্যাণী দেবী অত্যন্ত ধীর গলায় বললেন। অনেক বসে পড়ল। দুজনে মিলে বেশ কিছুটা সময় একদম চুপচাপ চা পান করল। বাইরের জনজীবন ততক্ষণে জাগ্রত হতে শুরু করেছে। কোথাও দুধওয়ালার সাইকেলের টুংটাং আওয়াজ, কোথাও মন্দিরের কাঁসর ঘণ্টা, আবার কারোর রান্নাঘর থেকে ভেসে আসা সুস্বাদু ফোড়নের সুবাস। এরপর কল্যাণী দেবী সরাসরি প্রশ্ন করলেন, কাল রাতে কি নিজের মায়ের কথা খুব মনে পড়ছিল তোমার? অনেক চায়ের পেয়ালাটা নামিয়ে রাখল। তার হাত দুটো হালকা কাঁপতে শুরু করেছে। আপনি কি সব শুনতে পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। অনেক একটা ভারী শ্বাস ছাড়ল, এবং তারপরে সে যা শোনালো তা শুনে কল্যাণী দেবীর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। অনেক মূলত মালদহ জেলার একটা প্রত্যন্ত গ্রামের ছেলে ছিল। তার বাবা চাষবাস করতেন, আর মা গোটা সংসার একা হাতে সামলাতেন। তাদের সংসারে খুব একটা পয়সা কড়ি না থাকলেও একে অপরের প্রতি অগাধ স্নেহ ছিল। অনেক ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র। গ্রামের স্কুল থেকে মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে শহরের কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর বহু লড়াই করে কলকাতার একটা বেসরকারি কলেজে সে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল। ওর মা কলেজের বেতন জোগাড় করতে গিয়ে গোয়ালের একমাত্র সম্বল গরুটাকেও বেচে দিয়েছিলেন। মা তখন আশীর্বাদ করে বলেছিলেন, খোকা, তুই অনেক বড় মানুষ হবি, আমাদের সবার মুখ আলো করবি। অনেকের গলাটা কেঁপে কেঁপে উঠছিল। কলকাতায় শুরুর দিকের ২ বছর বেশ ভালোভাবেই কেটেছিল। সে মনোযোগ দিয়ে পড়াশোনা করত, আবার ফাঁকা সময় ছোটখাটো কাজ করত। কখনো বাচ্চাদের পড়িয়ে, আবার কখনো কোনো দোকানে কাজ করে যেটুকু পয়সা জমাতে পারত সেটা সে নিজের গ্রামে পাঠিয়ে দিত। তবে ৩য় বছরে এসে ভাগ্যের চাকা একেবারে উল্টো দিকে ঘুরে গেল। সবার প্রথম ওর বাবা খুব রোগে পড়লেন। তার ওষুধের জন্য অনেক টাকা ধার দেনা করতে হলো।
এরপরে আবার মাঠের সমস্ত ফসল শুকিয়ে নষ্ট হল, ফলে ঘাড়ের উপর ধারের বোঝা আরও ভারী হয়ে উঠল। তারপর হঠাৎ একদিন অনিকের কাছে একটা খবর এলো, তার মা আর এই পৃথিবীতে বেঁচে নেই। আমি সময় মতো গিয়ে পৌঁছাতে পারলাম না। অনিকের গলা অভিমানে বুঝে এলো। সেই অভিশপ্ত দিনটায় আমার পকেটে বাড়ি ফেরার মতো ভাড়ার পয়সাও জুটল না। ভেবেছিলাম পরের দিন সকালে টাকার জোগাড় করে রওনা দেব, তবে সময় কি আর কারোর জন্য আটকে থাকে? কল্যাণী দেবীর দু চোখ জলে টলটল করে উঠল। তারপরে আমি কলকাতা থেকে এক বস্ত্রে বেরিয়ে পড়ি। ঠিক কোথায় যাচ্ছি আমার নিজেরও জানা ছিল না। কেবল যন্ত্রের মতো হাঁটতে লাগলাম। আজ 4টে দিন ধরে আমি শুধু হেঁটেই চলেছি। ঘরের ভেতর একটা পিন পতন নিস্তব্ধতা ছেয়ে গেল। কল্যাণী দেবী নিজের জায়গা থেকে উঠে এক পলকের জন্য অনিকের মাথার ওপর হাত রাখলেন এবং পুনরায় নিজের জায়গায় বসে পড়লেন। তিনি মুখে কোনো সান্ত্বনা দিলেন না, তবে ওই সামান্য একটা স্পর্শের মধ্যে যে গভীর মমতা লুকিয়েছিল সেটা অনেক ঠিকই টের পেল এবং তার দু চোখ ভাসিয়ে অঝোর ধারায় জল নামতে শুরু করল। কল্যাণী দেবী ওই দিনটাতে অনিককে কিছুতেই বাড়ি ছাড়তে দিলেন না। কোথায় যাবে তুমি? তিনি সোজাসুজি প্রশ্ন ছুড়ে দিলেন। তোমার কাছে যাওয়ার মতো কোনো ঠিকানা আছে কি? অনেকের কাছে এই প্রশ্নের কোনো জবাব ছিল না। তাহলে তুমি এখানেই থেকে যাও, যতদিন না নিজে থেকে কোনো বন্দোবস্ত করে উঠতে পারছো। অনেকভাবে বারণ করল। সে বলল, মা, আপনি একজন একা মানুষ। আমি এই বাড়িতে থাকলে আশেপাশের লোক নানা কথা শোনাবে। আপনার অকারণে সমস্যা বাড়বে। কল্যাণী দেবী হালকা হেসে জবাব দিলেন, লোকের কাজই হলো কথা শোনানো রে বাবা, কিন্তু একা বেঁচে থাকার থেকে যন্ত্রণাদায়ক আর কিছুই হয় না। তার মুখের এই ছোট্ট কথাটা অনিকের মনে গভীরভাবে দাগ কেটে গেল এবং সে ওই বাড়িতেই রয়ে গেল। এর পরের দিনগুলো নিজেদের নিয়নে এগোতে থাকলো। অনেক সংসারের টুকিটাকি কাজকর্মগুলো নিজের কাঁধে তুলে নিল। সেই ভাঙাচোরা জানলাটা মেরামত করে দিল, জলের কলটা সারিয়ে তুলল, বাজার থেকে রোজ সবজি কিনে আনত, এমনকি উনুন ধরানোর কাঠও সে নিজেই চিরে দিত। কল্যাণী দেবী দূর থেকে এসব লক্ষ্য করতেন। একদিন তিনি ওকে ডেকে জিজ্ঞেস করলেন, লেখাপড়াটা কি তুমি ওখানেই চিরকালের মতো শেষ করে দিলে? অনেক একেবারে নিশ্চুপ হয়ে রইল। কোর্সের আর ঠিক কতটা বাকি রয়েছিল? আর মাত্র একটা বছর। কল্যাণী দেবী এরপর আর কোনো কথা বাড়ালেন না, তবে সেই রাতে অনেকক্ষণ অবধি না ঘুমিয়ে তিনি গভীরভাবে কিছু একটা পরিকল্পনা করলেন। পরের দিন সকালে তিনি অনিককে কাছে ডেকে বললেন, আমার স্বামী বিকাশবাবুর নামে কেনা এক টুকরো ছোট জমি পড়ে আছে, সেটা আমি লিজে দিতে পারি। ওই জমি থেকে যে অর্থ উপার্জন হবে সেটা দিয়ে তুমি নিজের বাকি থাকা পড়াশোনাটা সম্পূর্ণ করতে পারবে। অনেক অবাক হয়ে মুখ তুলল। তার চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইল। মা, আপনি এসব কি কথা বলছেন? যা কানে শুনেছ আমি ঠিক সেটাই বলছি। না মা, আমি কোনোভাবেই এ কাজ করতে পারবো না। আপনি একজন নিঃস্ব মানুষ, এই সম্বলটুকু একমাত্র আপনার অধিকার। কেন নিতে পারবে না? এই কারণেই কি যে তোমার গর্ভধারিণী মা নিজের গরু বেচে দিয়েছিলেন? কল্যাণী দেবী অত্যন্ত নরম সুরে বোঝালেন, আর আমার নিজের বলতে কোনো সন্তান সন্ততি নেই। এই অর্থ যদি কারোর ভবিষ্যৎ গড়তে কাজে আসে তবে সেটাই হবে এর সবথেকে উপযুক্ত ব্যবহার। অনেক আর একটা শব্দ উচ্চারণ করতে পারল না। তার গলা বুঝে কান্না দলা পাকিয়ে এলো। তবে বাস্তব জীবনটা এতটাও সরল নয়। গোটা পাড়ায় খবর রটে গেল, এক নিঃসঙ্গ বিধবা মহিলার সংসারে একজন টকবগে যুবক এসে ঘাঁটি গেড়েছে। আর রটনা ঠিক যেভাবে ডালপালা মেলে, এই খবরটাও নোংরাভাবেই চারদিকে ছড়াতে শুরু করল। প্রতিবেশী এক কাকিমা সোজা কল্যাণী দেবীর বাড়িতে এসে হাজির হলেন। কল্যাণী, তোমার কি কাণ্ডজ্ঞান সব লোপ পেয়েছে? গোটা পাড়ার লোক তোমায় নিয়ে ছি ছি করছে। নিজের মানসম্মানের কথাটা অন্তত একটু চিন্তা করো। কল্যাণী দেবী বিন্দুমাত্র বিচলিত না হয়ে উত্তর দিলেন, আমার মানসম্মান আমার নিজের পবিত্রতায় জড়িয়ে আছে। রাস্তার লোকে কে কি বলল তাতে আমার কিছু যায় আসে না। তবে আসল ঝড়টা আছড়ে পড়ল ঠিক তখন, যখন কল্যাণী দেবীর এক জ্ঞাতি দেওর সমীরণ ঠাকুরপোর কানেই সংবাদ গিয়ে পৌঁছল। সমীরণের অনেক দিন ধরেই ওই বিকাশবাবু ফেলে যাওয়া জমিটুকুর ওপর কুনজর ছিল। বিগত 3টে বছর ধরে সে ফন্দি আচ্ছিল কিভাবে জমিটা নিজের পকেটে পড়া যায়। আর ঠিক এই মুহূর্তে যখন সে জানতে পারল যে কল্যাণী দেবী ওই একই জমি একজন অচেনা যুবকের পেছনে খরচ করার পরিকল্পনা করছেন, রাগে তার মাথার রক্ত টকবক করে ফুটতে লাগল। একদিন পড়ন্ত বিকেলে সে সশরীরে এসে ওই বাড়িতে হাজির হল। এসব কি নাটক শুরু করেছ বৌদি? কে এই ছোকরা? কোত্থেকে উড়ে এসে জুড়ে বসল? তুমি বাড়িতে একা থাকো, 10 জনে এসব দেখে কি ভাববে বলো তো? কল্যাণী দেবী অত্যন্ত ঠান্ডা গলায় জবাব দিলেন, এটা আমার নিজের বাড়ি সমীরণ। এই ছাদের তলায় কে থাকবে আর কে থাকবে না সেই সিদ্ধান্ত একান্তই আমার। আর ওই জমিটা, ওটা তো দাদার কেনা সম্পত্তি ছিল, তাতে তো গোটা পরিবারের সমান ভাগ আছে।
বিকাশবাবু ওই জমিটা সম্পূর্ণ আমার নামে লিখে দিয়ে গেছিলেন। তার সমস্ত আইনি কাগজ আমার কাছেই রয়েছে। রাগে সমীরণের মুখটা লাল টুকটুকে হয়ে গেল। সে আরও কটু কথা শোনাতে যাচ্ছিল, ঠিক সেই সময়ই অনিক ঘরের ভেতর প্রবেশ করল। সমীরণ তাকে এক ঝলক দেখে কল্যাণী দেবীর দিকে ফিরে একটা কুৎসিত হাসি হেসে বলল, আচ্ছা ঠিক আছে, এর শেষ আমি দেখেই ছাড়ব। এই কথাটা ছুড়ে দিয়ে সে ওখান থেকে বেরিয়ে গেল। সেই দিন রাতে কল্যাণী দেবী চুপচাপ অনেকক্ষণ এক জায়গায় বসে রইলেন। অনিক ওনার পাশেই দাঁড়িয়েছিল। সে অপরাধীর মতো জিজ্ঞেস করল, মা, আমি কি এই বাড়ি ছেড়ে চলে যাব? শুধুমাত্র আমার জন্যই আপনাকে এত গঞ্জনা সহ্য করতে হচ্ছে। কল্যাণী দেবী ওর চোখের দিকে তাকিয়ে বললেন, তোমার গর্ভধারিণী মা তোমাকে ঠিক কী শিক্ষা দিয়ে বড় করেছিলেন? অনেক থমকে দাঁড়ালো। তিনি গোয়ালের গরুটা ঠিক কী কারণে বেচে দিয়েছিলেন? কারণ তার স্থির বিশ্বাস ছিল যে তুমি সঠিক রাস্তাতেই আছো, তুমি নিজে যোগ্যতায় কিছু করে দেখাবে। তিনি দুনিয়ার ভয়ে পিছিয়ে যাননি, বরং চরম সাহসিকতার সাথে নিজের ওই সিদ্ধান্ত নিয়েছিলেন। কল্যাণী দেবী জোর দিয়ে বললেন, তাহলে আজকে যদি তুমি লোকের চোখ রাঙানি দেখে পালিয়ে যাও, তাহলে তোমার মায়ের ওই আত্মত্যাগের আর কি মূল্য রইল? অনেকের চোখ জলে ভরে উঠল। তুমি এই বাড়িতেই বসবাস করবে, নিজের লেখাপড়া সম্পূর্ণ করবে, এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। এর ঠিক পরের সপ্তাহেই সমীরণ তার আসল নোংরা খেলাটা শুরু করল। সে সোজা গিয়ে গ্রামের পঞ্চায়েতে অভিযোগ জানালো যে কল্যাণী দেবীর বাড়িতে এক অচেনা ছেলে আশ্রয় নিয়েছে, যে কিনা ভুলিয়ে ভালিয়ে তার সমস্ত জমিজমা দখল করা ছক কষছে। সে আরও রটালো যে এসব অত্যন্ত অসামাজিক কাজ, এতে তাদের বংশের নাম খারাপ হচ্ছে। গ্রামে পঞ্চায়েতের আসর বসল। কল্যাণী দেবী এবং অনিক দুজনকেই সেখানে ডাকা হলো। ওই দিন বিচার সভায় প্রায় গোটা মফস্বল ভেঙে পড়েছিল। কেউ এসেছিল মায়ার চোখে দেখতে, কারোর মনে ছিল স্রেফ কৌতূহল। আবার কিছু মানুষ শুধুই তামাশা দেখতে ভিড় জমিয়েছিল যে একজন একা বিধবা মহিলা সবার বিরুদ্ধে ঠিক কতটা লড়াই করতে পারে। সমীরণ সবার সামনে দাঁড়িয়ে লম্বা চওড়া ভাষণ দিল, হাজারো মিথ্যে দোষারোপ করল। ওর কথা শেষ হলে গ্রামের মোড়ল কল্যাণী দেবীর দিকে চেয়ে জিজ্ঞেস করলেন, কল্যাণী বোন, তোমার কি নিজের পক্ষে কিছু সাফাই দেওয়ার আছে? কল্যাণী দেবী নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন। গোটা সভাস্থলে যেন একটা পিন পড়লেও শব্দ শোনা যাবে। হ্যাঁ, আছে। তিনি এক ঝলক সবার দিকে চোখ বুলিয়ে বলতে শুরু করলেন, আজ থেকে ৩টে বছর আগে যেদিন আমার স্বামী এই পৃথিবী ছেড়ে চলে যান, তখন আপনাদের মধ্যে থেকে একটা জনপ্রাণীও আমার দরজায় এসে দাঁড়াননি। কেউ একবারের জন্য খবর নিতে আসেননি যে আমার হাঁড়িতে চাল আছে কিনা। কেউ সাহস করে বলেননি যে বিপদের দিনে আমরা তোমার সাথে আছি। পঞ্চায়েতের আসরে হালকা ফিসফাস শুরু হয়ে গেল। আজকে যে যুবকটি আমার বাড়িতে আশ্রয় নিয়েছে, সে টানা ৪টে দিন অভুক্ত অবস্থায় এই অচেনা জায়গায় এসে পড়েছিল। তার নিজের মা মারা গেছেন, পৃথিবীতে তার বলতে কেউ অবশিষ্ট ছিল না। আমি তাকে শুধুমাত্র একটু মাথা গোজার ঠাঁই দিয়েছি। কল্যাণী দেবীর গলার স্বর ভীষণ শান্ত হলেও তার মধ্যে একটা অদ্ভুত তেজ লুকিয়েছিল। আমার সম্পত্তির মালিক আমি, আমার ঘরের মালিক আমি, সুতরাং আমার জীবনের সমস্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারও শুধু আমার। আজ যারা আমার দিকে আঙুল তুলছেন, তাদের সবার কাছে আমার শুধু একটা ছোট্ট প্রশ্ন, ওই কনকনে শীতের রাতে যদি কোনো বিধ্বস্ত অসহায় ঘরের ছেলে আপনাদের দুয়ারে গিয়ে ভিক্ষে চাইত, আপনারা তখন কি করতেন? মুখের ওপর দরজাটা সপাটে বন্ধ করে দিতেন? পঞ্চায়েতের সভায় একদম শ্মশানের মতো নীরবতা ছেয়ে গেল। ঠিক সেই সময় পেছনের সারি থেকে এক বয়স্ক মানুষের গলা ভেসে এলো, কল্যাণী মা যা করেছে সেটাই হলো আসল মনুষ্যত্ব। তিনি ছিলেন হরিপদ জ্যাঠা, ওই এলাকার সবথেকে প্রবীণ এবং সম্মানীয় একজন মানুষ। আমি এই তল্লাটে পাক্কা ৬০ বছর ধরে বসবাস করছি। এখানকার প্রায় প্রত্যেকটা মানুষকেই আমার খুব ভালো করে চেনা আছে। আর এটাও আমার খুব ভালো করে জানা আছে যে কল্যাণীমা যখন চরম বিপদে পড়েছিলেন, তখন ঠিক কে কে তাকে সাহায্য করতে এসেছিল আর কে কে পিঠ ঠেকিয়ে পালিয়েছিল। তিনি এবার সরাসরি সমীরণের দিকে ঘুরে দাঁড়ালেন। সম্পত্তির প্রতি তোমার যে প্রচণ্ড লালসা আছে, সেটাই গ্রামের কোনো মানুষেরই অজানা নয়। কল্যাণী মায়ের মান সম্মান নিয়ে তোমার এত মাথা ব্যথা ঠিক তখনই শুরু হলো যখন তুমি ওই জমির ভাগ বসানোর সুযোগটা হাতছাড়া হতে দেখলে। এটা আর কারোর কাছে লুকোনো নয়। এরপর পঞ্চায়েতের রায় কল্যাণী দেবীর পক্ষেই ঘোষণা করা হলো। বিচার সভা থেকে ঘরে ফেরার গোটা রাস্তাটা অনেক একদম নিশ্চুপ হয়ে হেঁটে আসছিল। কল্যাণী দেবী তাকে জিজ্ঞেস করলেন, হঠাৎ কি হলো তোমার? মা, আপনি শুধুমাত্র আমার খাতিরে এতগুলো মানুষের অপমান মুখ বুজে সহ্য করলেন? আমি কল্যাণী দেবী হাতের ইশারায় তাকে থামিয়ে দিলেন। খানিকক্ষণ চুপ করে থেকে তিনি বললেন, যেদিন বিকাশবাবু আমায় ছেড়ে চলে গেলেন, তার কিছুদিন পর এক রাতে আমি ঈশ্বরকে কেঁদে বলেছিলাম, সত্যিই যদি তুমি থেকে থাকো তবে আমার জন্য কাউকে অন্তত পাঠিয়ে দাও। আমি আর একাই বোঝা টানতে পারছি না। আর ঠিক তারপরেই তিনি তোমায় পাঠিয়ে দিলেন। অনেকের দুচোখ আবার জলে ভরে গেল।
আমি সত্যিই জানি না যে তোমার স্বর্গীয় মা তোমায় আমার কাছে পাঠালেন নাকি স্বয়ং ঈশ্বর। তবে যেটাই হোক না কেন, তুমি আমার দরজায় এসেছো আর আমি তোমার জন্য আমার দরজা খুলে দিয়েছি। ব্যাস, আমাদের গল্পটা ঠিক এইটুকুই। এর পরের কয়েকটা মাস ছিল একটা নতুন জীবন শুরু করার। অনেকের আটকে থাকা পড়াশোনাটা আবার নতুন করে শুরু হলো। শিমুলপুরের কাছাকাছি একটা বড় শহরের কলেজে সে অ্যাডমিশন নিল। রোজ সকালে সে কলেজে যেত আর বিকেল গড়ালে আবার নিজের ঘরে ফিরে আসত। কল্যাণী দেবীকে এখন আর একা একা দিন কাটাতে হতো না। ওই ভাঙা সংসারটায় এখন রোজ সকাল সন্ধে চায়ের সুবাস ছড়ায়, অনেক গল্পগুজব হয়, আর প্রাণ খোলা হাসির শব্দ শোনা যায়। অনেক নিজের হাতে ওনার পুরনো সেলাই মেশিনটা সারিয়ে দিল, ছাদের ফুটো মেরামত করল, আর ঠিক নিজের মায়ের বাড়ির মতো করে উঠোনের এক কোণে সুন্দর একটা ফুলের বাগানও তৈরি করে ফেলল। একদিন পড়ন্ত বিকেলে কল্যাণী দেবী ওই বাগানের ধারেই বসে বিশ্রাম নিচ্ছিলেন। অনিক এসে ওনার পাশটিতে বসল। মা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ, বল। সেই কনকনে শীতের রাতে যখন আমি আপনার দরজায় ধাক্কা দিয়েছিলাম, আপনার কি একটু ভয় করেনি? কল্যাণী দেবী মুচকি হেসে বললেন, করেছিল তো। তাহলে আপনি দরজাটা কেন খুলতে গেলেন? কল্যাণী দেবী বাগানের ওই জায়গাটায় চোখ রাখলেন, যেখানে সবেমাত্র একটা কচি চারাগাছ মাটি ভেদ করে উকি মারছে। কারণ আতঙ্কের সাথে কিভাবে বেঁচে থাকতে হয় সেটা আমি অনেক আগে থেকেই শিখে গেছিলাম, কিন্তু মনুষ্যত্বের হাত ধরে বাঁচার সুযোগ আমার কাছে এই প্রথমবার এসেছিল। আরও কয়েক মাস কেটে যাওয়ার পর একদিন হঠাৎ করে কল্যাণী দেবীর গায়ে ধুম জ্বর এলো। অনেক গোটা রাত ওনার শিয়রে ঠাই বসে রইল। কপালে জলপট্টি দিয়ে দিল, ডাক্তার ডেকে আনলো, সময় মতো ওষুধ খাওয়ালো, এবং এক মুহূর্তের জন্য ওনার পাশ ছেড়ে কোথাও নড়ল ঘানা। পরদিন ভোরে যখন কল্যাণী দেবী চোখ মেললেন, তিনি দেখতে পেলেন যে অনেক ঠিক আগের মতনই ওনার পাশে বসে রয়েছে। ওর চোখ দুটো টকটকে লাল, সারা রাত না ঘুমানো স্পষ্ট ছাপ ওর মুখে। কল্যাণী দেবী অবাক হয়ে বললেন, তুমি কি গোটা রাত এভাবেই জেগে কাটিয়েছ? হ্যাঁ। কিন্তু কেন? অনিক ওনার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে অত্যন্ত চাপা গলায় উত্তর দিল, কারণ নিজের মায়ের বিপদের সময় আমি তার কাছে পৌঁছতে পারিনি, কিন্তু এবার আর আমি কাউকে আমাকে ছেড়ে যেতে দেব না। কল্যাণী দেবী দু চোখ বেয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়ল। ওই সাধারণ বাড়িটাতে এমন একটা শুভ দিন এলো, যেদিন কল্যাণী দেবী অনিককে সম্পূর্ণ নিজের সন্তানের স্বীকৃতি দিয়ে দিলেন। এর জন্য কোনো বড়সড় অনুষ্ঠানের আয়োজন হলো না, কোনো আইনি কাগজপত্র সই হলো না, বা কোনো সাক্ষী সাবুদও ডাকতে হলো না। শুধু একটা শান্ত সন্ধে, রাতের খাবার সাজিয়ে দেওয়ার সময় কল্যাণী দেবী ডাক দিলেন, অনিক। হ্যাঁ মা, বলুন। ব্যাস, এই মা ডাকটুকুই যথেষ্ট। অনিক একদম নিশ্চুপ হয়ে গেল, তার খাওয়ার হাতটা থমকে গেল। মা? হ্যাঁ, আমার ছেলে। আর ওই দিনটাতে যা ঘটেছিল সেটাকে কোনো বাধা গত্যে ফেলে গল্পে লেখা সম্ভব নয়, বা কোনো শব্দের জাদুতেও তাকে ফুটিয়ে তোলা যায় না। শুধু এইটুকু বলা যায় যে ওই ছোট্ট কুঁড়েঘরটার ভেতর সেই পবিত্র সন্ধে দুটো সম্পূর্ণ ছিন্ন ভিন্ন জীবন একে অপরের পরিপূরক হয়ে চিরকালের মতো জুড়ে গেল। আমার প্রিয় বন্ধুরা, এবার আপনারা একটুক্ষণের জন্য থামুন। নিজেদের চোখ দুটো বন্ধ করে এই কাহিনীটাকে একবার মন থেকে অনুভব করার চেষ্টা করুন। একদিকে ছিলেন আমাদের কল্যাণী দেবী, সম্পূর্ণ একা, ভাগ্য বিড়ম্বিত এক বিধবা নারী, যার ঘরের প্রদীপটা জ্বলত ঠিকই, কিন্তু তার জীবনে কোনো আলোর রেশ ছিল না। তিনি নিজের গোটা জীবনে শুধু এইটুকু সান্ত্বনা চেয়েছিলেন যে অন্তত কেউ একজন তাকে আপন করে নিক। কিন্তু এই নিষ্ঠুর সমাজ বারবার তার মুখের উপর দরজাটা বন্ধ করে দিয়েছিল। আর ঠিক অন্যদিকে ছিল অনেক, এমন একটা ছেলে যে নিজের জীবনের সাথে ছুটতে ছুটতে একেবারে ক্লান্ত হয়ে পড়েছিল, যার মাথার ওপর মায়ের আশীর্বাদের হাতটুকু ছিল ঠিকই, কিন্তু জন্মদাত্রী মা নিজে বেঁচে ছিলেন না, যার মনে লড়াই করার অফুরন্ত সাহস থাকলেও সামনে এগিয়ে যাওয়ার কোনো রাস্তা ছিল না। আর ভাগ্য তাদের দুজনকেই এক অন্ধকার রাতে একটা মাত্র দরজার সামনে এনে দাঁড় করিয়ে দিল। সেই নির্দিষ্ট রাতে কল্যাণী দেবী নিজের সমস্ত আশঙ্কাকে দূরে সরিয়ে রেখে ঘরের পাল্লাটা খুলে দিয়েছিলেন। তার ওই একটা ছোট্ট সিদ্ধান্ত তাদের দুজনের গোটা জীবনটাকে একেবারে পাল্টে দিয়েছিল। একবার ভেবে দেখুন তো, যদি আপনি ওই রাতে কল্যাণী দেবীর জায়গাটায় থাকতেন, ঘুটঘুটে অন্ধকারে সম্পূর্ণ একা বাড়িতে কোনো অচেনা মানুষ দরজায় ধাক্কা দিচ্ছে, তখন আপনি ঠিক কী সিদ্ধান্ত নিতেন? আপনিও কি সাহস করে দরজাটা খুলতে পারতেন, নাকি আপনার মনের ভয়টাই সবথেকে বড় হয়ে দাঁড়াত? আমরা নিজেদের মনে মনে প্রায়শই ভেবে নিই যে আমরা খুব ভালো মানুষ। কিন্তু মানুষের এই ভালোত্ব তখনই প্রমাণ হয় যখন চারপাশে দেখার মতো কোনো সাক্ষী থাকে না, যখন কেউ আপনার দিকে নজর রাখছে না, যখন বিনিময়ে কিছু ফিরে পাওয়ার কোনো রকম প্রত্যাশা থাকে না। ওই শীতের রাতে কল্যাণী দেবী নিজের কাজের বিনিময়ে ভবিষ্যতে ঠিক কী উপহার পেতে চলেছেন সে ব্যাপারে তার কোনো ধারণাই ছিল না। কিন্তু তিনি সাহায্য করেছিলেন, কারণ তার চোখের সামনে দাঁড়ানো লোকটার তখন একটু মাথার ছাদের ভীষণ প্রয়োজন ছিল। একজন মানুষের কাছে ওইটুকু মানবিকতাই যথেষ্ট।
আর যদি আপনি ওই অনিকের জায়গাটায় দাঁড়িয়ে থাকতেন, নিজের মা ছেড়ে চলে গেছে, যাওয়ার সব রাস্তা বন্ধ, টানা 4টে দিন ধরে পাগলের মতো উদ্দেশ্যহীনভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, এমন সময় একটা দরজায় কড়া নাড়তেই কোনো এক অচেনা নারী আপনাকে ঘরের ভেতরে ডেকে নিলেন, তখন কি আপনি সেই বাড়িতে থেকে যেতেন, নাকি আপনার নিজের লজ্জা আর মিথ্যে আত্মসম্মানবোধ আপনার পথে বাধা হয়ে দাঁড়াতো? অনিক কিন্তু সেখানে থেকে গিয়ে এটাই প্রমাণ করেছিল যে অপরের কাছে সাহায্য ভিক্ষা করাটা কোনো মানুষের দুর্বলতার লক্ষণ নয়। অনেক সময় নিজের চরম প্রয়োজনীয়তাটুকু অপরের কাছে স্বীকার করে নেওয়াটাই হলো সবথেকে বড় সাহসিকতার কাজ। আমাদের এই কাহিনীতে আরও একটা চিরন্তন সত্য লুকিয়েছিল, আর সেটা হলো সমীরণ। এই ধরনের মানুষেরা শুধু সম্পত্তির লোভেই কাছে ছুটে আসে, যারা আত্মীয়তার মুখোশ পরে আপন মানুষেরই ক্ষতি করার ধান্দায় ঘরে। আমরা সবাই খুব ভালো করে জানি যে এই ধরনের মুখোশধারী মানুষেরা সমাজের সব স্তরেই ছড়িয়ে আছে, যারা আপনি যতদিন দুর্বল আছেন ততদিন আপনার ছায়াও মারাবে না, কিন্তু আপনার সাথে ভালো কিছু হতে দেখলেই আচমকা খুব কাছের আপনজন সেজে আপনার সামনে এসে হাজির হবে। এই ধরনের মানুষদের যোগ্য জবাব দেবার একটাই মাত্র পথ খোলা আছে, আর সেটা হলো কল্যাণী দেবীর মতো নিজেকে শান্ত রাখা, সত্যের পথে হাঁটা এবং নিজের নেওয়া সিদ্ধান্তে পাহাড়ের মতো অটল থাকা। এর কারণ হলো চরম সত্যকে হয়তো সাময়িকভাবে দাবিয়ে রাখা সম্ভব, কিন্তু তাকে কোনো দিনও চিরতরে মুছে ফেলা সম্ভব নয়। আমার বন্ধুরা, আমাদের সবার জীবনেই এমন কিছু কিছু মুহূর্ত এসে উপস্থিত হয় যখন নেওয়া একটা সামান্য সিদ্ধান্ত আমাদের চারপাশের সবকিছুকে বদলে দেয়। কল্যাণী দেবীর ক্ষেত্রে সেই যুগান্তকারী সিদ্ধান্তটা ছিল ওই গভীর রাতে নিজের বাড়ির দরজাটা খুলে দেওয়া। অনেকের জন্য সেই সিদ্ধান্তটা ছিল নিজের দৌড় থামিয়ে একজনের দেওয়া আশ্রয়টুকু নির্দ্বিধায় গ্রহণ করা। আর ওই দুই মানুষের জন্যই সবথেকে বড় সিদ্ধান্তটা ছিল একে অপরকে কোনো ধরনের স্বার্থ বা শর্ত ছাড়াই নিজের আপন জন হিসেবে স্বীকৃতি দেওয়া। এটাই তো প্রকৃত মনুষ্যত্ব, আর এটাই মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। এইবার নিজের বুকের বাদিকে হাতটা রেখে নিজের মনকে শেষবারের মতো একটা প্রশ্ন করে দেখুন, আপনাদের জীবনেও কি কখনো এমন কোনো মুহূর্ত এসে হাজির হয়েছিল যখন শুধুমাত্র নিজের মনে লুকিয়ে থাকা ভয়ের কারণে আপনি কোনো অসহায় মানুষকে সাহায্য করা থেকে পিছিয়ে এসেছিলেন, যখন আপনি ভেতর থেকে সাহায্য করতে চাইলেও শেষ মুহূর্তে এসে থমকে দাঁড়িয়েছেন? অথবা আপনাদের সাথে কি কোনোদিন এমন কোনো ঘটনা ঘটেছে যখন কোনো মানুষ বিনা স্বার্থে কোনো কিছু পাওয়ার আশা না করেই আপনার বিপদে আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে? আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান দরজা অথবা দেওয়াল। আপনি যদি মানবতার ডাকে সাড়া দিতে প্রস্তুত থাকেন, তবে লিখুন দরজা। আর যদি আপনার মনে হয় যে মনের ভয়টাই সবথেকে বড় বাধা, তবে লিখুন দেওয়াল। আপনাদের দেওয়া উত্তরই প্রমাণ করে দেবে যে মানুষ হিসেবে আপনি ঠিক কেমন। যদি আমাদের এই কাহিনীটা আপনাদের হৃদয় ছুঁয়ে যেতে পারে, যদি আপনাদেরও এটা মনে হয় যে আজকের এই স্বার্থপর পৃথিবীতে টাকার থেকে একটা খোলা দরজার কদর অনেক বেশি, তবে আমাদের এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন। নিজেদের বন্ধুবান্ধব এবং পরিজনদের সাথে এটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, এবং এরকম আরও অনেক হৃদয়স্পর্শী ও অনুপ্রেরণামূলক কাহিনী শোনার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। কারণ কে বলতে পারে, আমাদের শোনানো এর পরের কাহিনীটা হয়তো অন্য কোনো বাইরের মানুষের নয়, বরং সেটা হয়তো আপনার নিজের জীবনেরই একটা প্রতিচ্ছবি হয়ে আপনার সামনে ধরা দেবে। আপনাদের সাথে সবার সাথে আবার দেখা হবে আমাদের আগামী গল্পে। ততদিন পর্যন্ত নিজের যত্ন নিন, নিজের কাছের মানুষদের খেয়াল রাখুন, আর সবথেকে যেটা বেশি দরকার, নিজেদের ভেতরের মানবতাটাকে সবসময় সজাগ আর বাঁচিয়ে রাখুন।